আচ্ছা, আমরা আবার প্রথম থেকে করি। আগের চ্যাপ্টারের জাস্ট একটা সেকশন বাকি ছিল। নাম কি ছিল এটার? স্ক্রল স্পাই মনে হয়। সরি, স্মুথ স্ক্রল বাকি ছিল। স্মুথ স্ক্রল এটা। ওকে, একটু ডাউনলোড করি আমরা ঠিক আগের মতো। আচ্ছা, টাইম লস করে লাভ নেই, আমরা আগের ক্লাসটা কপি করে নিয়ে আসি। ওকে, যেহেতু একটা চ্যাপ্টার বাকি ছিল ওটা শেষ করি আগে। নিচে আসি। স্মুথ স্ক্রল এটা মানে হচ্ছে একটা স্পেসিফিক জায়গায় যখন ক্লিক করা হবে সে স্লোলি একটা স্পেসিফিক সেকশনে চলে যাবে। আমি করে দেখাচ্ছি। সাপোজ এখানে আমি কয়েকটা সেকশন তৈরি করলাম। ফার্স্টে তৈরি করলাম যে হেডার এরিয়া, তারপর তৈরি করলাম সাপোজ পোর্টফোলিও বা কল অ্যাকশন এরিয়া, তারপর তৈরি করলাম সাপোজ সার্ভিসেস এরিয়া বা সার্ভিসেস সেকশন, তারপর ক্রিয়েট করলাম সাপোজ পোর্টফোলিও, তারপর কন্ট্যাক্ট। ঠিক আছে, এই যে পাঁচটা সেকশন, কয়েকটা সেকশন তৈরি করলাম। তৈরি করার পরে প্রত্যেকটাতে আমি কিছু কন্টেন্ট অ্যাড করি। সাপোজ হেডার এরিয়ার মধ্যে একটা পি নেই, এর মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করি আমি। আচ্ছা, আমরা তো আপনার সাবলাইম টেক্সটে কাজ করার কথা মনে হয়, মাথায় ছিল না। ওকে, আচ্ছা, কি যেন দিতে হয়েছিল তখন? এরকম? আচ্ছা, অনেকগুলো পি নিলাম, এবার সেম গুলো আবার এখানেও নিলাম। এই যে বিভিন্ন সেকশন দেখতেছেন, প্রত্যেকটা সেকশনের ভিতরে আমি একটা স্পেসিফিক H1 নিয়ে ওগুলোর নামগুলো লিখে দিই। সাপোজ হেডার এরিয়া, নাহলে বোঝা যাবে না। এটাতে লিখলাম অ্যাকশন এরিয়া। এটাতে লিখলাম পোর্টফোলিও এরিয়া। ওকে, এবার এটাকে একটু রান করে দেখি কিরকম শো করে। হেডার এরিয়া কিছু কন্টেন্ট, অ্যাকশন এরিয়া কিছু কন্টেন্ট, সার্ভিস এরিয়া কিছু কন্টেন্ট, পোর্টফোলিও এরিয়া কিছু কন্টেন্ট, তারপর কন্ট্যাক্ট এরিয়া কিছু কন্টেন্ট। একটা কাজ করা যায়, কন্ট্যাক্ট এরিয়াটা একটু বড় করে দিই। ওকে, এখন এখানে ধরে নেন যে আমরা
কিছু একটা তৈরি করতে চাচ্ছি বাম পাশে এখানে। তো আমরা একটা সেকশন দেখছিলাম ইউআই কিটের মধ্যে, একটু নিচের দিকে আসেন। অফ ক্যানভাস মনে আছে? কাজ করে কিভাবে অফ ক্যানভাস নিয়ে? এই যে ক্লিক করলে বের হয়, এই তো। আচ্ছা, আমরা অফ ক্যানভাস নিয়ে কাজ করব না, আমরা এরকম একটা কিছু একটা তৈরি করি। সাপোজ ডান পাশে এরকম কিছু আপনার মেনু থাকবে, মেইন মেনু। আচ্ছা, এরকম কয়েকটা নাম দিই। ফার্স্টেরটার নাম দিলাম হেডার এরিয়া, দ্বিতীয়টার নাম দিলাম সাপোজ কল অ্যাকশন, সার্ভিস, পোর্টফোলিও। কল অ্যাকশন, সার্ভিসেস এরিয়া, পোর্টফোলিও এরিয়া, তারপর কন্ট্যাক্ট এরিয়া। আচ্ছা, এখন এটাকে একটু স্টাইল করার ট্রাই করি আমরা। কি দিব? কিছু দিব না আপাতত। কালার করে দেন হোয়াইট, আর টোটাল জিনিসটার একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালো। দেখেন কোথায় শো করে, এইখানে, তাই না? এই জিনিসটাকে আমি চাচ্ছি ডান পাশে ফ্লোট অবস্থা থাকবে, মানে ফিক্সড অবস্থা থাকবে। পজিশন ফিক্সড, রাইট 0, টপ 0 আছে না ডান পাশে? তো আমি যাচ্ছি যখন হেডার এরিয়াতে ক্লিক করা হবে তখন হেডার এরিয়া শো করবে, কল টু অ্যাকশনে ক্লিক করলে কল টু অ্যাকশনে চলে যাবে, সার্ভিসেসে ক্লিক করলে সার্ভিসেস এরিয়াতে চলে যাবে, স্লোলি, খুব আস্তে। আচ্ছা, এখন এই কাজটা করার জন্য আমাদেরকে একটু এখানে দেখে আসতে হবে। নিচে যান। প্রথম কাজ হচ্ছে এই যে এরিয়াগুলা, এই এরিয়াগুলোর মধ্যে এক একটাতে এক একটা আইডি অ্যাড করতে হবে। সাপোজ আমি এটার মধ্যে একটা আইডি অ্যাড করলাম হেডার নামে। কি নামে? হেডার নামে একটা আইডি অ্যাড করলাম। আবার নিচে আসেন, এটার মধ্যে আমি একটা আইডি অ্যাড করলাম সাপোজ অ্যাকশন নামে। আপনি নিচে আসেন, এটার মধ্যে আমি একটা আইডি অ্যাড করলাম সার্ভিস নামে। এটার মধ্যে একটা আইডি অ্যাড করলাম আমি পোর্টফোলিও নামে। এটার মধ্যে একটা আইডি অ্যাড করলাম আমি কন্টাক্ট নামে। আর আছে? প্রত্যেকটাতে এক একটা আইডি অ্যাড করলাম। এবার জাস্ট ওই যে আপনার মেনুগুলা, এই মেনুগুলা হ্যাশের পর নামগুলো লিখে দিব। সাপোজ হেডার, অ্যাকশন, সার্ভিস, এটা কি পোর্টফোলিও, কন্টাক্ট। ওকে, আমি যখন ক্লিক করব এগুলোতে, সাপোজ আমি হেডার এরিয়াতে ক্লিক করলাম, এই যে হেডার এরিয়াতে চলে আসলো। কল টু অ্যাকশনে ক্লিক করলাম, দেখেন অ্যাকশন এরিয়াতে চলে আসছে। আবার যখন সার্ভিস এরিয়াতে ক্লিক করতেছি, এটা কিন্তু নিচে নামতেছে, বোঝা যাচ্ছে না, খুব ফাস্ট আসতেছে তো বোঝা যাচ্ছে না। পোর্টফোলিওতে ক্লিক করলাম, দেখেন আরো নিচে আসছে, পোর্টফোলিওতে চলে আসছে। যখন কন্ট্যাক্টে ক্লিক করবো, দেখেন এটা আরো নিচে এসে কন্ট্যাক্ট এরিয়াটা শো করতেছে। বুঝাতে পারছি? এটা তো যে করে বা এরকম যে করে ইউআই এরও কিছু, সরি ইউআই কিটেরও কিছু না, এটা নর্মাল সিস্টেম। কিন্তু স্লোলি আসবে কিভাবে? স্লোলি আনার জন্য একটু নিচে আসেন, এখানে বসে ডাটা ইউকে স্মুথ স্ক্রল, এই কথাটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডাটা ইউকে স্মুথ স্ক্রল। কোথায় কোথায় ইউজ করতে হবে? এই লিঙ্কগুলোতে, এই যে লিঙ্ক দেখতেছেন, লিঙ্কগুলোতে ইউজ করতে হবে। ডাটা ইউকে স্মুথ স্ক্রল ইউজ করলাম এই অ্যাট্রিবিউটটা। এবার একটু রিলোড দেন, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। এটাতে ক্লিক করেন, সমস্যা? পারা যাবে? বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এই জিনিসটা। আপনি একটা ডিজাইন করছিলেন, ডিজাইনটা খুব সুন্দর ছিল, জাস্ট এইটা মিসিং ছিল আর কি। ক্লিক করলে স্লোলি আসবে, সমস্যা নেই, আজকে বলে দিলাম, এরপর থেকে ইউজ করবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা ইউআই কিট থেকে ইউজ না করেও অনেক প্লাগইন আছে যে করে, ওগুলা দিয়েও করা যাবে।
এই সেম কাজটা। আমরা তাহলে এটা স্কিপ করে পরেরটাতে চলে যাই, কম্পোনেন্টসে। আচ্ছা, কম্পোনেন্টসে ফার্স্টেই দেখেন কি লেখা, ডাইনামিক গ্রিড। আমি আগে ইনফর্ম করে রাখতেছি, এই জিনিসগুলো অতটা সহজ না। মানে আগে যেরকম দেখছিলাম অ্যাট্রিবিউট বসা দিলেই কাজ করে, এই পার্টের যে সেকশনগুলো আছে এগুলো অতটা ইজি না যে আমরা চাইলেই করে ফেলতে পারবো, বা অ্যাট্রিবিউট বসা দিলেই হয়ে যাবে, এই টাইপের না, একটু কঠিন। তো আমরা ডাইনামিক গ্রিডে গেলাম। দেখেন ডাইনামিক গ্রিড বলতে কি বোঝায়, মনে আছে আমরা ওই একটা পিএইচডি নিয়ে কাজ করছিলাম বুটস্ট্র্যাপে, অটোমেটিক, আমি বলছিলাম অটোমেটিক্যালি কি জায়গা মতো বসে যাবে, এই যে দেখেন। সো ইউআই কিটের সাথে মেসনরিটা সেট আপ করাই আছে নাকি, এখনই দেখুন সেট আপ করা আছে নাকি নাই। ওকে, তো এই যে অবস্থাটা দেখতেছেন, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা আরো বড়, এটা আরো ছোট, আর এগুলা জায়গা মতো বসে গেছে, মানে যেখানেই জায়গা পাইছে এখানেই বসে গেছে। এই পার্টটুকুকে কি বলে, মেসনরি বলা হয়। ইউজ করতে হয় কিভাবে দেখেন, ইউকে উইথ ইউকে ডাটা ইউকে গ্রিড, এখানের মধ্যে আগে শিখছিলাম, এর চাইতে ডিফারেন্স কোথায় আছে দেখেন তো। ডাটা ইউকে গ্রিড আর কোনো ডিফারেন্স আছে? আছে? আচ্ছা, আর কোনো ডিফারেন্স নাই খুব একটা। তো আমরা একটা কাজ করি, আমরা আগে কলামগুলো বানাই। কি করি, কলামগুলো আগে বানাই। আচ্ছা, এগুলোকে কমেন্ট করে রাখি আমি। কমেন্ট কেমনে করে সাবলাইম টেক্সটে জানি তো নাকি, কন্ট্রোল হ্যাশ, হ্যাশ বুঝি, সরি হ্যাশ না, স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ। আচ্ছা, কিছু কলাম তৈরি করেন, সাপোজ ইউকে গ্রিড, এটা রাখতে হবে প্রথমে, তারপর ইউকে উইথ ধরে নেন 1/4 বা 1/3। তো আমি 1/3 রাখলাম আপাতত। এই যে একটা 1/3 রাখলাম, রাখার পরে এখন আমি এখানে কিছু একটা লিখি, সাপোজ দিস ইজ এ কন্টেন্ট বা কন্টেন্ট। ওকে, একটা কলামের মধ্যে কন্টেন্টটাকে রাখছি, রাখার পরে আচ্ছা, ক্লাস ইকুয়াল ইউকে উইথ যেসব জায়গায় থাকবে ওগুলার ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ পিঙ্ক হবে। So, আমি যদি অনেকগুলো তৈরি করি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা, কয়টা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অনেকগুলো নিলাম। কন্ট্রোল শিফট ডি, আগে নোটপ্যাড প্লাস প্লাসে ছিল কন্ট্রোল ডি, আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, রিলোড দেন একটা, এই তো। এইবার এগুলাতে একটা করে বর্ডার অ্যাড করি, তাহলে দেখতে আরো ক্লিয়ার লাগবে, মনে হবে যে না বোঝা যাচ্ছে যে কোনটার চাইতে কোনটা আলাদা। ওকে, যে বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দেওয়ার পরে এবার এক একটাতে আমি এক একটা উইথ অ্যাড করতে চাচ্ছি। এটা তো ডিপেন্ড করবে আমাদের কন্টেন্টের উপরে, তাই না? আচ্ছা, কন্টেন্ট দিয়েই করি তাহলে। এই যে একটা কন্টেন্ট বিয়ার দিলাম, এই যে আরেকটা কন্টেন্ট, এটা মনে করেন বিয়ার, সরি, দুইটা বিয়ার দিলাম, এই যে আরেকটা কন্টেন্ট, এটা মনে করেন এরকমই থাকবে। আর এটা মনে করেন এখানে দিলাম বিয়ার, বিয়ার, তিনটা বিয়ার, তারপর কন্টেন্ট। মানে উল্টা পাল্টা হাইট সেট করতেছে আর কি, মানে এক একটার যাতে এক এক রকম হাইট পায়। একটু দেখেন, এটার একটু কম, এটার মাঝখানে আবার গ্যাপ একটু বেশি কম হওয়ার কথা না, কিন্তু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবার
একটু উপরে আসেন, বলতেছে ডাটা ইউকে গ্রিড। কি ডাটা ইউকে গ্রিড? এটা ইউজ করার জন্য সাপোজ আমরা শিওর না যে ডাটা ইউকে গ্রিড ইউজ করলে কাজ করবে কি করবে না, একটা কাজ করেন এখানে বসায় দেন, এটা কাজ করে কিনা দেখেন, না করার পসিবিলিটি বেশি। করে? করে না। একটু এখন এখানে আসেন, আমরা জেস ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার দেখছিলাম, একটা কোর একটা কম্পোনেন্টস। সো কোরের কাজ আমরা করে ফেলছি অলরেডি। তারপর একটু বুঝিয়ে দিই, আমরা যদি ইউআই কিট ডট মিন ডট জেএস ইউজ না করে স্পেসিফিক দুই তিনটা অপশন চাচ্ছি, আমরা চাচ্ছি শুধুমাত্র ওই বাটনগুলো লাগবে আমাদের, তারপরে আপনার কলামগুলো লাগবে বা ন্যাবগুলো লাগবে, মানে স্পেসিফিক দুই একটা জিনিস লাগবে, সব লাগবে না। সেক্ষেত্রে এখানেই দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জেএস ফাইল দেওয়া আছে। যেমন অফ ক্যানভাসের জন্য একটা, ন্যাবের জন্য একটা, মডেলের জন্য একটা, গ্রিডের জন্য আরেকটা। যদি শুধু গ্রিড চাই তাহলে শুধুমাত্র, না সরি এটা ওই গ্রিড না, ঠিক আছে, ওটা সিএসএস আছে। ঠিক আছে, যেটা দরকার আমাদের শুধুমাত্র সুইচার আর ট্যাব দরকার, তাহলে কি সুইচার আর কি ট্যাব আছে কিনা দেখেন, এই যে ট্যাব আর সুইচার দরকার, শুধু এই দুটো ইউজ করলাম, মানে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউজ করতে পারবো যদি আমরা সব একসাথে কল করতে না চাই। বুঝতে পারছিস? ঠিক সেরকম কম্পোনেন্টস এটা ক্ষেত্রে একটু আলাদা, কারণ আমরা নর্মালি বুঝতে পারতেছি যে এই সবগুলা জিনিসই এটার মধ্যে দেওয়া আছে, কিন্তু কম্পোনেন্টসের গুলো আবার এটাতে দেওয়া নাই। সব কম্পোনেন্টস গুলো আমাদের আলাদাভাবে ইউজ করতে হবে। যেমন এখানে খোঁজেন গ্রিড বলে কিছু আছে কিনা, আছে না? গ্রিড ডট মিন ডট জেএস, তো জেএস ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস এর ভিতরে গ্রিড ডট মিন ডট জেএস একটু কল করি আমরা। কম্পোনেন্টস, ঠিক আছে, কম্পোনেন্টস এর ভিতরে grid dot min dot js. So this is the magic. আমরা শুধুমাত্র ফাইলটা কল করে দিলাম আর কি, এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট বসিয়েছি ডাটা ইউকে গ্রিড, ফলে দেখেন যেটা জায়গা মানে খালি পাইছে ঠিক সেটা সেখানে বসে গেছে। সমস্যা আছে দেখেন, বুঝেন কিনা? ঠিক সেরকম আমরা পিএইচডিটা এস্টিমেট করছিলাম না যে বুটস্ট্র্যাপ দিয়ে, ওটার মধ্যে এভাবে অ্যাপ্লাই করবেন। ইমেজগুলো ইমেজের মতো করে কল করবেন, কল করে কি জাস্ট ডাটা ইউকে গ্রিডটা অ্যাপ্লাই করবেন, ওটা জায়গা মতো বসে যাবে সবগুলো। বুঝতে পারছি? দেখেন মেসনরির আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে খুব স্লোলি আসে। সমস্যা আছে? কাজ করা যাবে? কাজ করা যাবে, কারণ আমাদের একটা কলম হাইট ছোট হইতে পারে, একটা বড় হইতে পারে, যাতে জায়গা খালি পাইলে বসে যায়। এর জন্য কি আমরা এই সিস্টেমটা ইউজ করবো, এটা হচ্ছে ডাইনামিক গ্রিড বলা হয় এটাকে। ওকে, আবার আপনি যদি গ্যাপ গ্যাপ করে রাখতে চান, এই যে গাটার ইউজ করতে হবে। তো আমি এর আগেও বলছি, আজকেও বলতেছি, যদি আপনি অপশন অ্যাড করতে চান কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে, ইকুয়াল দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে লিখতে হবে। সাপোজ লিখলাম গাটার 20, ওরা 20 দিছে, আমরা 20 দিয়ে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। দেখেন কোনো চেঞ্জ আসছে, কিন্তু যদি আমরা গ্যাপ করে রাখতাম, যেমন হচ্ছে আপনার এখানে রাখতাম 1/4 1/4 1/4 1/4, আচ্ছা 3টা রাখি আপাতত, রিলোড দেন। না, এটা মনে হয় অন্য কোনো কাজ করতেছে। ডিভাইড গ্রিড আইটেমস উইথ এ গাটার বাই অ্যাডিং ডাটা অ্যাট্রিবিউট ইন কেস দ্য গাটার উইল বি 20 পিক্সেল ওয়াইড। কোনটার আগে পড়ে দেখি? কাজ করার কথা না, কাজ করলে নর্মালি কাজ করে, কাজ করার কথা না। আচ্ছা আমরা তাহলে আগের মতো করি, এরকমই রাখি। এখানে কাটার 20 দিলাম, কাজ করে নাই। প্যাডিং, না কোনো প্যাডিং পাচ্ছে না, তাই
রাইট, একটা প্যাডিং পাচ্ছে শুধু নিচে, শুধুমাত্র নিচে একটা প্যাডিং পাচ্ছে। কত প্যাডিং পাচ্ছে? 20 পিক্সেল। কত? 20 পিক্সেল প্যাডিং পাচ্ছে নিচে। বুঝি নাই। আচ্ছা, এখানে মার্জিন প্যাডিং তৈরি হচ্ছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা না দেন আর এই বর্ডারটা না দেন তাহলে মার্জিনের মতোই লাগবে। ঠিক আছে, ওরা মূলত এই যে ভিতরে দেখতেছেন বর্ডার প্লাস এখানে খালি, ভিতরের কন্টেন্টগুলোর চারপাশে বর্ডার দিছে, কিন্তু আমরা বর্ডার দিছি টোটাল ইউকে উইথের চারপাশে বর্ডার দিছে, এই জন্যই সমস্যাটা হচ্ছে। যদি আমরা টোটাল ইউকে উইথের চারপাশে বর্ডার না দিই, ভিতরে যা আছে এটা চারপাশে বর্ডার দিই, তাহলে ওই প্যাডিংটা মার্জিনের মতো করেই কাজ করবে। ঠিক আছে, আচ্ছা ডাইনামিক গ্রিড একটু নিচে যাই, এখানে আপনি ফিল্টারিং করতে পারবেন। দেখেন, দেখতেছেন এই যে ফিল্টারিং, আপনি যখন এতে ক্লিক করতেছেন এই রিলেটেডগুলো শো করতেছে, বিতে ক্লিক করলে বি রিলেটেডগুলো। একটু এখানে আসেন, দেখেন এই রিলেটেড কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে এখানে আসে। এটাকে বলা হয় ফিল্টারিং, যেটা যারা আপনার এই যে করে প্লাগইন নিয়ে কাজ করছেন মিক্সিরাপ হিসেবে জানেন আর কি। এটাকে এটাকে আসলে মিক্সিরাপ বলে না, এটাকে বলা হয় ফিল্টারিং আর কি, ফিল্টার। আচ্ছা, সাপোজ একটা ক্লাসের মধ্যে 5 ফিট 2-এর 10 জন আছে, 5 ফিট 10-এর 2 জন আছে। আপনি যদি 5 ফিট 2 খুঁজতে যান 10 জন আসবে আপনার সামনে, ফিল্টার করে কি 10 জনকে নিয়ে আসলেন আপনি। কি ফিল্টারের নামটা কি? 5 ফিট 2। বুঝিনি। সাপোজ একটা ক্লাসের মধ্যে 10 জন আছে, 2 জন আছে চশমা পরা, 2 জন আছে ঘড়ি পরা, 2 জন আছে আপনার অন্য টাইপের আর কি। আপনি সবাইকে আলাদা করলেন, যারা ঘড়ি পড়ছে তারা এক পাশে, যারা আপনার চশমা পড়ছে তারা এক পাশে, এরকম করে আলাদা করলেন। কিসের ভিত্তিতে? ঘড়ি, চশমা এগুলোর ভিত্তিতে তো আলাদা করতেছেন। সে কি করলেন? এটাকে বলা হয় ফিল্টারিং। একটা স্পেসিফিক জিনিসের সাপেক্ষে একটা জিনিসকে বের করে নিয়ে আসা। সমস্যা আছে বুঝতে? সরাসরি এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, শুধু এই কম্পোনেন্টগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে ওরা মূলত সবগুলোকে মিক্স করে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে। আপনি যে করে প্লাগইন ইউজ না করে এদের এটা ইউজ করলেও চলবে, কিন্তু যে করে প্লাগইন ইউজ করলে ফিচারটা বেশি পাওয়া যায়। যেমন এখানে দেখেন, ক্লিক করার পর এটা যেরকম আসতেছে, মিক্সিটাপ বা আপনার আইসোটপ ইউজ করলে ঘুরতে ঘুরতে আসবে, এরকম করতে পারবেন আপনি। আচ্ছা, এটা করার সিস্টেমটা কি একটু দেখেন, নিচে আসেন, কি লেখা? উপরে কিছু ইউএলএলআই দেওয়া আছে। কি দেওয়া আছে? ইউএলএলআই। জাস্ট একটা অ্যাট্রিবিউট অ্যাড করছে, ডাটা ইউকে ফিল্টার। কি অ্যাড করছে? ডাটা ইউকে ফিল্টার অ্যাড করছে প্রত্যেকটা এলআই এর মধ্যে, মানে যেটাতে ক্লিক করব আমরা। আর একটা বিষয় আছে, এখানে দেখেন ফিল্টার এ লিখছে, দেখছেন? ডাটা ইউকে ফিল্টার, ফিল্টার এ। আর এইখানের মধ্যে ডাটা ইউকে ফিল্টার আবার ফিল্টার এ লেখা হয়েছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। মনে করেন এটাকে আমরা কাটি, আমরা প্রথম থেকে করি, তাহলে মজা পাবেন। আমরা কিছু মেনু তৈরি করি, মনে করেন জাস্ট কিছু মেনু, 4টা। এই তো প্রথমটার নাম দিলাম গ্রাফিক ডিজাইন, দ্বিতীয়টার নাম দিলাম ওয়েব ডিজাইন, তৃতীয়টার নাম দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, চতুর্থটার নাম দিলাম সাপোজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কোন ক্লাসটা অ্যাড করলে এগুলো পাশাপাশি বসে যাবে? কোন ক্লাসটা অ্যাড করলে? বুঝি নাই। না না, ফ্লেক্স ইউজ করবো না। ওইখানে বানানোর জন্য, ট্যাব বানানোর জন্য একটা ক্লাস ছিল, ইউকে ইউকে ন্যাপ বার দিয়ে দেখি। না, ইউকে ন্যাপ বার না, কি ছিল? সাবনেপ না, আমরা পাশাপাশি রাখতে চাচ্ছি। সাবনেপ মানে তো অন্য জিনিস, সাবনেপ মানে তো সাব মেনু। আচ্ছা, একটু দেখে আসি। এখানেই ছিল, এখানে ট্যাব নামের একটা অপশন ছিল।
ট্যাবস, ওকে, ইউকে ট্যাব। এই যে পাশাপাশি বসে গেছে, তাই না? মানে আমাদের কাজ হচ্ছে পাশাপাশি আনা আর কি, এরকম হইতে হবে এমন না। আমরা ইচ্ছা করলে সিএসএস এর স্টাইল করেও কি পাশাপাশি আনতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন আমরা ফিল্টারিংটা করব কিভাবে একটু খেয়াল করে দেখেন। এই জায়গার মধ্যে একটু নিচে আসেন। এগুলা কিন্তু ইউএলএল এ রাখে নাই, কিসের মধ্যে রাখছে? ডিভের ভিতরে রাখছে। তা আমরা কিছু ডিভ তৈরি করি এখন। ধরে নেন আমি এখানে নিলাম যে পোর্টফোলিওস, তার ভিতরে নিলাম হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, একটা ক্লাস কি নিলাম, গ্রাফিক ডিজাইন নামে একটা ক্লাস নিলাম। তার ভিতরে আমি একটা ইমেজ নিলাম, মানে পুরোপুরি একটা প্রজেক্ট করে দেখে, তাহলে বুঝতে পারবেন। আমরা কিছু ছবি আছে কোথায়, কোনো ক্লাসে কি অনেকগুলো ছবি আছে, এরকম আছে? না, জাস্ট দুইটা ছবি, একটাই ছবি। না না, ডাউনলোড করলে টাইম লাগবে। চাচ্ছিলাম আসছে এখানে এমন কোনো ছবি ইউজ করতে। ডাউনলোড না না, মানে ওয়েবসাইটটার নাম কি? প্লেস হোল্ড ডট আইটি। ওকে, আমি এটা ইউজ করি নাই কখনো আগে। কই যেতে হবে এই লিঙ্কটা? এটা কথা বলতেছেন? আচ্ছা, দেখি আসে কিনা। হ্যাঁ আসছে। আচ্ছা, কি কি সাইজের আছে? 350, 350। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কি কি সাইজের আছে? 350, 150, 140, 100। ওকে, এবার আরেকটা নিলাম, সাপোজ অন্য একটা নামে। আচ্ছা, গ্রাফিক বানানটা ভুল হয়েছে এখানে। সাপোজ ওয়েব ডিজাইন, তা একটা ইমেজ নিলাম। কি সাইজ? 140x100, এই তো? তাই? আচ্ছা, একটু দেখি যে কোনো সাইজ দেওয়া যায় কিনা। 299, 45। রাইট, কাজ করছে। ওকে, এক একটা এক এক সাইজ দেই, বাট আপনার সবগুলো একই সাইজ রাখি, জাস্ট শুধুমাত্র হাইটটা চেঞ্জ করি। ঠিক আছে, 350, আর এখানে রাখলাম সাপোজ 255। ওকে, এটাকে রাখলাম আমি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে। বুঝা যাবে না মনে, আচ্ছা তারপর করি, সমস্যা নেই। ওয়েব ডিজাইনে রাখি, এটাকে আবার রাখি গ্রাফিক ডিজাইনের মধ্যে, এটাকে আবার ওয়েব ডিজাইনের মধ্যে রাখি, এটাকে রাখি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে, আর একটা রাখি জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে। আচ্ছা, সার্চ বা এসইও নাম রাখি ক্লাসের নামটা। ওকে, এখন হাইটগুলো চেঞ্জ করি। 300, 155, 215, 155, 355, 145। আচ্ছা, সব নিচে নিচে আসছে। এখন যেটা করি, প্রত্যেকটাকে কি আমরা এক একটা ইয়ের মধ্যে রাখি, মানে ইউকে উইদের মধ্যে রাখি, যাতে পাশাপাশি বসে যায়।
তো এই ক্লাসের মধ্যে একটা ক্লাস দিলাম ইউকে গ্রিড, আর এইগুলোর মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে একই ক্লাস রাখি। হুম, আচ্ছা রাইট, এটা আমার মাথায় ছিল না। ইউকে গ্রিড ক্লাসের নামটা চেঞ্জ আছে এখানে। একটু দেখি, ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, ইউকে গ্রিড উইথ মিডিয়াম 1/3 লিখছে ওরা। ওকে, মিডিয়াম 1/সাপোজ 4 বা 3 যে কোনো একটা দিলাম, বা 4 দিলাম, সমস্যা নেই। এই ইউকে গ্রিডটা বাদ দিয়ে দেন। এবার দেখি পাশাপাশি আসে কিনা। আসছে? আচ্ছা, দরকার নেই এত কাহিনী করার, আমরা সবগুলোতে স্পেসিফিক করে দিয়ে দিই। সাপোজ এখানে রাখলাম ইউকে গ্রিড, বাকিগুলোতে একটা ক্লাস অ্যাড করি। ইউকে উইথ 1/4 দিলাম। আসছে পাশাপাশি? আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে আমরা বোধহয় এখানে এটা ইউজ করছি, এটা বাদ দেন। এই তো উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এখন আমরা মানে খালি জায়গার মধ্যে বসাবো কিভাবে? খালি জায়গার মধ্যে বসানোর সিস্টেমটা হচ্ছে, এখানের মধ্যে আমি কিছুক্ষণ আগেই দেখেছি কি অ্যাড করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ইউকে ডাটা ইউকে গ্রিড সম্ভবত। ওকে, ঠিক আছে। এই গ্যাপগুলো কোথেকে আসতেছে? কারণ এই ইমেজগুলো ছোট, ইমেজগুলো কি ছোট, যার কারণে এগুলো গ্যাপ তৈরি হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি পোর্টফোলিওজের ভিতরে যত ইমেজ আছে সবগুলোর উইথ হবে 100%। ওকে, রিলোড দেন। কাজ করে? কাজ করে না, কারণ কি? কারণ এখানে হাইট উইথগুলো স্ট্যাটিকভাবে দেওয়া আছে 350, 150 এরকম। আচ্ছা, সমস্যা নাই, এরকম গ্যাপ গ্যাপই থাক, নো প্রবলেম। আমরা এখন চাচ্ছি এগুলোতে ক্লিক করলে চেঞ্জ হবে, ঠিক আছে? এগুলোতে ক্লিক করলে কি চেঞ্জ হবে? এই জন্যই আমরা এই সবগুলোতে এলআই এর মধ্যে ডাটা ইউকে ফিল্টার নামে একটা কিছু অ্যাড করবো। আর এখানে একটা ব্যাপার আছে, ওখানে একটা অল রাখা দরকার আছে, যে ক্লিক করলে সবগুলো শো করবে, ঠিক আছে? একটা মেনু রাখা দরকার যেখানে লেখা থাকবে কি অল আইটেমস বা অল, যেটাতে ক্লিক করলে সবগুলো শো করবে। করতেছি। কোনটা কথা বলতেছেন? এটা? ওকে, ডাটা ইউকে ফিল্টার যেটা খালি রাখবেন ওটাতে ক্লিক করলে কি সবগুলো শো করবে। যেটা খালি রাখবেন, ভ্যালু খালি রাখবেন, ডাটা ইউকে ফিল্টার খালি। আর এইখানে আমি রাখলাম মনে করেন গ্রাফিক বা যে কোনো একটা নাম। এইখানে রাখলাম আমি ডিজাইন বা ওয়েব ডিজাইন। এখানে আমি রাখলাম কি ডেভেলপমেন্ট। এখানে রাখলাম এসইও, মানে সবগুলো আলাদা আলাদা নাম দিলাম আর কি। এখন এগুলাকে ফিল্টার করার জন্য সেম ভাবে আমরা মনে করেন ডাটা ইউকে ফিল্টার এসইওটা কপি করলাম, কপি করে একটু নিচে আসেন, এখানেই বসান। এই যে এসইও কোনটাতে আছে? এটাতে এসইও আছে। এটাতে আছে কি ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইনের গুলো কপি করেন, এই হচ্ছে ডাটা ইউকে ফিল্টার ওয়েব ডিজাইন। বুঝতেছেন? বুঝার তো কথা না। আচ্ছা, ওয়েব ডিজাইন যেগুলোতে আছে ওগুলোতে সেম জিনিসটা বসায় দেন। সরি, ঠিক মতো কপি হয়নি।
আবার ওয়েব ডেভেলপমেন্ট এটা কপি করেন, আর আছে আর নেই। আচ্ছা করলাম, এইবার রিলোড দেন একটা, এ তো বসছে। গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, কাজ করে, কাজ করতেছে এগুলো। আচ্ছা একটু এখানে আসেন, একটু নিচে আসতে হবে আমাদেরকে। এখানে লিখছে ডাটা ইউকে ফিল্টার, এখানেও লিখছে। আচ্ছা এখানে কন্ট্রোল অ্যাড করতে হবে একটা, মানে কানেক্ট করতে হবে আর কি ওটার সাথে। সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল কি, এটার ক্লাসের নাম বা আইডির নাম, একটা ক্লাস দিই সাপোজ ফিল্টারিং। ওকে, কন্ট্রোল করে কন্ট্রোলস, কন্ট্রোল না কন্ট্রোলস। আচ্ছা এবার ক্লিক করেন, কাজ করে দেখেন। এটাতে ক্লিক করতেছি শুধুমাত্র এসইওটা শো করতেছে, এটাতে ক্লিক করতেছি শুধুমাত্র কি ওয়েব ডেভেলপমেন্টের গুলো শো করতেছে। আমি এটাতে ক্লিক করতেছি শুধুমাত্র কি ওয়েব ডিজাইন এগুলো শো করতেছে। গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে কিছু নাই, কেন জানেন? এখানে আমি গ্রাফিক ডিজাইনেরটাই সম্ভবত কিছু অ্যাড করি নাই। হ্যাঁ রাইট, এই যে দেখছেন গ্রাফিক ডিজাইনেরটাই অ্যাড করি নাই। এই যে গ্রাফিক ডিজাইন আর নেই। অল মানে সবগুলা, অল মানে কি সবগুলা। ক্লিক করেন, গ্রাফিক ডিজাইন এগুলো শো করতেছে। ওয়েব ডিজাইনে ক্লিক করেন, ওয়েব ডিজাইন এগুলো শো করতেছে। ওয়েব ডেভেলপমেন্টে ওয়েব ডেভেলপমেন্ট, এসইওটা এসইও। আবার অলে ক্লিক করেন, আবার সবগুলা। সমস্যা আছে মাঝখানে এই ডান পাশে গ্যাপ, এই জন্যই কারণ এগুলার কি উইথ গুলা ফিক্স করা, হাইট গুলো ফিক্স করা। মানে ওখানে যেরকম আমরা দিয়ে দিচ্ছি যে 350x145, এর বাইরে যাচ্ছে না। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, যদি আমরা কলমের প্যাডিং বুঝি নাই। আচ্ছা কলমের প্যাডিং রাখার জন্য এই ইমেজগুলোকে আরেকটা ক্লাসের মধ্যে রাখবেন, ওটাকে একটু ছোট করে মাঝখানে নিয়ে আসবেন। বুঝতে পারছি? আরেকবার বলতেছি, এই ইমেজগুলো তো আর আমরা কমাইলে সমস্যা, তাই না? করতে পারবো আমরা, ইমেজগুলোকে বলতে পারবো যে 80% ডিসপ্লে ব্লক মার্জিন অটো, ইমেজগুলো মাঝখানে চলে আসবে। এটা করার চাইতে ইমেজগুলোকে একটা ডিভের মধ্যে রাখবেন, সাপোজ আইটেম নামে একটা ক্লাসের মধ্যে রাখবেন, ঠিক আছে? ওই আইটেমগুলোকে উইথ একটু কমায় দিবেন, মার্জিন অটো করবেন, মাঝখানে চলে আসবে। ফলে কি প্রত্যেকটা মাঝখানে একটু করে গ্যাপ থাকবে। আচ্ছা এই গেল ডাইনামিক গ্রিড। একটু উপরে আসি, আর কিছু থাকলে আপনারা দেখেন। এই যে এরকম আরো কিছু ফিল্টারিং এর অপশন আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। ওকে, বুঝার ট্রাই করেন। ডট নেভ মানে কি? ডট নেভ মানে হচ্ছে এগুলা, যেমন এটাতে ক্লিক করেন, দেখছেন যেটাতে ক্লিক করতেছি ওইটাতে কালারটা চলে আসছে। সেটা মেনলি কোথায় থাকে? স্লাইডারের মধ্যে থাকে। আপনি যদি ডট নেভ ইউজ করতে চান, আপনাকে জাস্ট একটা ক্লাস ইউজ করতে হবে ইউকে ডট নেভ নামে। কি নামে? ইউকে ডট নেভ। আর কিছু করতে হবে না। আর ডট নেভের জন্য একটু নিচে আসেন, এখানে দেখেন এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না, জাস্ট কালারটা অ্যাড হচ্ছে আর কি। ওকে, মানে মেন কথা আমরা স্লাইডার অ্যাড, মানে স্লাইডার অ্যাড করছি এখন পর্যন্ত ইউআই কিট দিয়ে অ্যাড করছি। যদি স্লাইডার অ্যাড করি তাহলে আমরা এই জিনিসগুলা ইউআই কিট থেকে নিতে পারবো, এই ডট নেভগুলা। আচ্ছা জেএস এর ভিতরে যান, কম্পোনেন্টসে যান, এখানে ডট নেভ নামে কিছু আছে কিনা দেখেন। আছে? যদি না থাকে বুঝতে হবে, তাহলে এটা ডিফল্ট ভাবে এটাতেই দেওয়া আছে। আচ্ছা আমি ডট নেভটা আর দেখাচ্ছি না, স্লাইড নেভে চলে যাই আমরা। এরকম যদি করতে চান, এটাও কিন্তু স্লাইডারের মধ্যে থাকে। যদি এটা অ্যাড করতে চান তাহলে লিংকের মধ্যে কি ক্লাস অ্যাড করতে হবে? ইউকে স্লাইড নেভ। বাম পাশে রাখতে চাইলে ইউকে স্লাইড নেভ প্রিভিয়াস, বা এটা এটা আর কি। আর যদি আমি ডান পাশেরটা এটা যদি রাখতে চাই তাহলে ইউকে স্লাইড নেভ নেক্সট। অটোমেটিক্যালি এই দুইটা শো করবে।
এই যে বিশেষ করে এই দুই জায়গায় সেট করার জন্য, মানে জাস্ট এটাকে শো করানোর জন্য আমরা এই ক্লাসগুলো অ্যাড করব। চেঞ্জ হয় না কিন্তু, চেঞ্জ হওয়ার অপশন এখনো দেয়নি ওরা। আচ্ছা, এবার চলে যায় ডায়নামিক পেজিনেশনে। ডায়নামিক পেজিনেশনটা খুব ইন্টারেস্টিং। 3-তে ক্লিক করেন, দেখেন 4 চলে আসছে, 4-এ ক্লিক করেন 5 চলে আসছে, 5-এ ক্লিক করেন 6 চলে আসছে, 6-এ 7-এ যেটাতে ক্লিক করবেন ঠিক তার পরের সংখ্যাটা চলে আসবে, মানে ডায়নামিক্যালি। চিনতে হচ্ছে? এই যে দেখেন এই কাজটা কিভাবে করতে হয়, এটা অবশ্যই যে এখানে একটা জেএস ফাইল আছে পেজিনেশন নামে, দেখতেছেন? এটা ছাড়া কাজ করবে না। আমরা এগুলোকে কমেন্ট করে রাখি। একটা ক্লাস অ্যাড আছে এখানে, একটা ক্লাস আছে ইউকে পেজিনেশন নামে, দেখেন ইউকে পেজিনেশন নামে। আপনাকে কষ্ট করে ইউএলএলআই বানাইতে হবে না, আপনি ইউকে পেজিনেশন অ্যাড করলেন, শেষ। জাস্ট আপনাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউটের নামটা কি? ডাটা ইউকে পেজিনেশন অ্যাড করেন, ডাটা ইউকে পেজিনেশন। আপনাকে ইউএলএলআই বা লিঙ্ক টিঙ্ক কিছু করাইতে হবে না। এবার এটার ভিতরে দেখেন একটা অপশন আছে, নাম কি? আইটেমস, মানে কয়টা আইটেম হবে। আইটেমস অন পেজ মানে হচ্ছে কয়টা শো করবে, ঠিক আছে? আইটেমস মানে কি? টোটাল কত পর্যন্ত হবে আর কি। আচ্ছা, ভুলও হইতে পারে, উল্টাও হইতে পারে, একটু দেখি। আইটেমস সাপোজ 50, মানে আমি চাচ্ছি 50টা পেজ সে ব্রাউজ করতে পারবে, কমা দেন। আর কি? আইটেমস অন পেজ কত? সাপোজ 5টা, 5। আচ্ছা, রিলোড দেন। এবার আছে কি? কখন কাজ করবে? ফাইলটা যখন কল করা হবে, pagination.min.js, এই ফাইলটা যখন কল করা হবে তারপর থেকে কাজ করবে। আচ্ছা, ফাইলটা কল করান, এখানে কি হয়ে গেছে না? এবার রিলোড দেন একটা, আসছে? কয়টা শো করতেছে? এটা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, 3-তে ক্লিক করেন 4। আচ্ছা, আমি যদি আইটেমস অন পেজটা চেঞ্জ করে দিই, এখানে করে দিই সাপোজ 3, মানে কি? তাই? আচ্ছা, যদি 6টা নিচে শো না করে, আমরা দিই 7টা, কি? ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কাজ করে না। আইটেমস অন পেজ কাজ করলো, কোন জায়গায় কাজ করতেছে এটা আমরা বুঝতেছি না, আমি বুঝাচ্ছি। এখানে দেখেন কত আছে, আর আমরা এখানে কত দিছি? 50, কিন্তু অথচ শো করতেছে কত? 8। 1 2 3 এর পরে কত গ্যাপ? কত গ্যাপ? এখানে কত লিখছি? 7। এখানে কত? 8। আমি যদি এখানে লিখি 8, দেখেন কত শো করে? 7। আচ্ছা, একটু বুঝার ট্রাই করি। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আইটেমস অন পেজ, নাম্বার অফ আইটেমস ডিসপ্লেড অন ইচ পেজ। আচ্ছা, টোটাল নাম্বার অফ আইটেমস, তার মতো আইটেমস অন পেজ দিছি হচ্ছে আপনার কত? 8 দিছি। শো করতেছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। যদি দিই আপনার 9, যত বাড়িয়ে দিছি তত কমতেছে। না, এখানে কন্টেন্ট কোত্থেকে আসলো? এটা তো জাস্ট পেজিনেশন, তাই? নাম্বার অফ আইটেমস, টোটাল নাম্বার অফ আইটেমস, বুঝতে পারছি? এই আইটেমস মানে কি? কন্টেন্ট। আইটেম মানে হচ্ছে সংখ্যাগুলা। সাপোজ আমি এটা ইউজ করলাম না, ঠিক আছে? এটা ইউজ করলাম না, আমি আইটেমস 50 রাখলাম। এবার রিলোড দেন একটা, দেখেন 50 পর্যন্ত আসছে। সো আইটেমস মানে সংখ্যাগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু একটু করে মানে ট্রাই করলে বুঝতে পারবো। এখানে আবার লিখে আইটেমস অন পেজ 1 দিলাম, দেখেন কি শো করে?
কি তেমন কিছু চেঞ্জ হয় না। যদি লিখি 2 কত 25 2 দিয়ে ভাগ করছে, মনে হচ্ছে 2 দিয়ে ভাগ করছে, বাট নাও হইতে পারে। যদি আমরা দিই মনে করেন 4, কত হওয়ার কথা তাহলে? 50কে 4 দিয়ে ভাগ করা যাবে? 12.5 হবে, তাই না? আচ্ছা আমরা একটা কাজ করি, 50 দিয়ে ভাগ করি মনে করেন। সো পসিবলি ভাগ হচ্ছে। যদি আমরা দেই মনে করেন 10, তাহলে কয়টা হওয়ার কথা? 5টা হওয়ার কথা। ওকে রাইট, 5টা শো করতেছে। ওরা ক্লিয়ার করে নাই, কিছুই ক্লিয়ার করে নাই। আচ্ছা পেজেস, আচ্ছা মোটামুটি মনে করেন আপনি ধরে নিলেন এটা মনে হচ্ছে ভাগ, ডিভাইড করছে আর কি। আমি যদি 2 লিখি, 2 ভাগ দিয়ে ডিভাইড করছে ওটাকে। আমি যদি 3 লিখি, 3 দিয়ে ডিভাইড করে কত হয় একটু দেখি, তাহলে কনফার্ম হইতে পারবো আমরা। কত? 17। হ্যাঁ রাইট, ডিভাইড করছে। 3 17 কত? 51, ডিভাইড করছে। আচ্ছা এবার পেজেসটা অ্যাড করি। পেজেস, ইফ স্পেসিফাইড আইটেমস অ্যান্ড আইটেমস অন পেজ উইল নট বি ইউজ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ পেজেস। আপনি যদি এটা ইউজ করেন, এটা এই দুটো ক্যালকুলেট হবে না। ইফ স্পেসিফাইড মানে এটা যদি ইউজ করেন আপনি, আইটেমস অ্যান্ড আইটেমস অন পেজ মানে এই দুটা উইল নট বি ইউজড, ইউজ করা হবে না টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ পেজেস। ইউজ করেন সাপোজ পেজেস 3, হ্যাঁ 3, কয়টা? 3টা। যদি আমি ইউজ করি 30, অটোমেটিক। বুঝতে পারছি? আমরা যদি শুধু পেজেস ইউজ করি তাহলে বাকি এগুলোর দরকার নাই। রিলোড দেন, শুধু পেজেস ইউজ করে করা যাবে, তখন আর এই দুইটার দরকার হবে না। তো পেজেসটা বাদ দিলাম তাহলে। এরপরে একটু নিচেরটা দেখি, ডিসপ্লেড পেজেস 3, ডিসপ্লেড পেজেস হাউ মেনি পেজ নাম্বার শুড বি ভিজিবল হোয়াইল নেভিগেটিং। মানে আমি যখন ক্লিক করতেছি, 3 তে ক্লিক করি, দেখেন কয়টা শো করতেছে? 7টা। 4 এ ক্লিক করতেছি, কয়টা শো করতেছে? 8টা। মানে 1 2 3 4 5 6 7 8। 5 এ ক্লিক করেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। মানে যত ক্লিক করতেছি তত বাড়ে না, একটা স্পেসিফিক পর্যায়ে গিয়ে থেমে যায়। তখন কয়টা শো করে? 3টা, 2 3 4 5 6 7 8 9 10, 10টা শো করতেছে ম্যাক্সিমাম। ঠিক আছে? আচ্ছা একটু রিলোড দিই আবার, তখন সেভ করা ছিল না আর কি। এখানে কি লেখা? আইটেমস অন পেজেস 3 বাড়তেছে। ওকে, কিছু করার নেই, এটা ডিভাইড করছে আর কি। বাট যদি আমরা ডিসপ্লেড পেজেস ইউজ করি 3, ধরে নিলাম ক্লিক করলে বাড়বে না, বাড়ে? বাড়ে। তার মানে এটা না, অন্য কিছু বুঝাইতেছে। হাউ মেনি পেজ নাম্বার শুড বি ভিজিবল হোয়াইল নেভিগেটিং। ওকে, কোথায়? আমি তো দিলাম 3, বাট শো করতেছে তো অনেক। আচ্ছা আপনার কথা অনুযায়ী যদি আমি 4 ইউজ করি, তাহলে 4টা শো করার কথা। রাইট, 4টা শো করতেছে। ওকে, এগুলা খুব ক্লিয়ারলি লেখা নেই ওদের ডকুমেন্টেশনের মধ্যে। সাপোজ আমি ডিসপ্লেড পেজেস 9 ইউজ করলাম, তাহলে প্রথমে 9টা শো করবে। ওকে, এইজেস ইন্টিজার, এখানেও সংখ্যা বসাতে হবে। হাউ মেনি পেজ নাম্বারস আর ভিজিবল এট দ্য বিগিনিং এন্ডিং অফ দ্য পেজিনেশন। দুই পাশে, এটা মানে কি? বিগিনিং প্লাস এন্ডিং। আমি যদি ডিসপ্লেড পেজেস ইউজ না করে এখানে ইউজ করি এইজেস, দুই পাশে 9টা শো করার কথা না, এবার লাস্টে শো করতেছে। তার মানে হচ্ছে এজেস মানে লাস্টে, আর ডিসপ্লেড পেজেস মানে কি? শুরুতে। তারপর একটু কনফার্ম হওয়ার দরকার। এখানে 8 দিলাম, ওইখানে 9 দিলাম। প্রথমে 8টা, পরে 9টা, দেখি হয় কিনা। 2 3 4 5 6 7 8 9 10। ও আচ্ছা, পেজই তো 17টা। আচ্ছা 5টা, আর এখানে দিই 4টা। আচ্ছা 1 2 3 4 5টা, 1 2 3 4, হ্যাঁ কাজ করতেছে। সবগুলো ইউজ করে করে দেখতে হয় আর কি, যে কোনটা দিয়ে কি হয়। এখানে হয়তো লেখা আছে, বাট অত ক্লিয়ারলি বুঝবেন না যে কোনটা দিয়ে কি করতে হবে।
কারেন্ট পেজ, কারেন্ট পেজ মানে হচ্ছে কোনটা অ্যাক্টিভ করা থাকবে। এখানে কোনটা অ্যাক্টিভ করা আছে? 1। কারেন্ট পেজ আমি দিলাম 3, রাইট, ওইটা অ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। ফর্ম অ্যাডভান্সড, কি বুঝাইলো? না না, রেডিও বাটন চেকবক্স তো আমিও দেখতেছি, তো নর্মালি বানানো যেত, তাই না? আচ্ছা, এখানে খুব মানে বড় করে লেখা নাই, আমরা একটু ইন্সপেক্ট করি, দেখি কি করছে তারা। পি এর মধ্যে, ফর্মের মধ্যে পি নিচ্ছে, একটা ইনপুট নিচ্ছে, লেভেল নিচ্ছে, ওকে, খুব ভালো কথা। আচ্ছা, একটু পড়া দরকার। You can apply this component to extend the form component. Just place the input element inside a form element and add the UK form class. একটু ডিফারেন্সটা দেখি, ডিফারেন্স কোথায়? ফর্ম ইনপুট টেক্সট বা রেডিও নিলাম, একটা লেভেল নিলাম, লেভেলের এখানে নিলাম সাপোজ মেইল, কেন লিখলাম মেইল, কেন লিখলাম আইডি কল মেইল, ওকে, নেম ইকল জেন্ডার। নর্মালি শো করতেছে, ওরা বলছে যদি আমরা এই ক্লাসটা ইউজ করি ইউকে ফর্ম কিছু চেঞ্জ আসবে, দেখি চেঞ্জ কি আসে। তেমন কোনো চেঞ্জ দেখতেছি না, একটু প্যাডিং আশপাশে একটু সরছে আর কি। আচ্ছা, তেমন ক্লিয়ার না। অ্যাপ্লাই কাস্টম স্টাইল টু রেডিও অ্যান্ড চেকবক্স ইনপুটস ওয়েন ইউটিলাইজিং দ্য ফর্ম কম্পোনেন্ট, মানে রেডিও ইনপুটটাকে কাস্টম স্টাইল করার জন্য। আচ্ছা, ফর্ম ফাইল, আমি যদি ফাইল ইউজ করি, ইনপুট টাইপ ফাইল, দেখি বাটনের মতো হয় কিনা। বাটনের মতো হচ্ছে? হচ্ছে না। হচ্ছে? হচ্ছে না। এখানে কি বলছে দেখেন, দ্য ইউকে ফর্ম ফাইল নামে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে এটাকে। কিসের মধ্যে? আর তাছাড়া একটা বাটনও রাখতে হবে এখানে। কি রাখতে হবে? একটা বাটন রাখতে হবে, প্লাস এটাকে কোন ক্লাসের মধ্যে রাখতে হবে? ইউকে ফর্ম ফাইলের মধ্যে। মানে একটু ঝামেলা ক্রিয়েট করছে আর কি। ইউকে ফর্ম ফাইল, তার ভিতরে একটা বাটন বা একটা লিঙ্ক যে কোনো একটা রাখেন, বা ধরেন বাটনই রাখলাম, রেখে এখানে লিখলাম ক্লিক হেয়ার বা আপলোড, আপলোড সামথিং, ওকে। আর এই ইনপুট ফাইল এটা কই রাখতে হবে? এর ভিতরেই রাখতে হবে। কোনো চেঞ্জ না আসলে বুঝাই দিচ্ছি কেন চেঞ্জ আসে নাই। চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসছে? আসে নাই, রাইট। তো এখানে ইউকে বাটন ইউজ করছে একটা ক্লাসের মধ্যে। এখন এখানে দেখেন একটা জেএস ফাইল ছিল, ফর্ম ফাইল আছে, ফর্ম ফাইল নামে কিছু আছে, সিলেক্টের জন্য আছে, পাসওয়ার্ডের জন্য আছে। আচ্ছা, আর কিছু নাই, তার মানে নর্মালি হওয়ার কথা ছিল। দেখি ডিফারেন্স কোথায়। আচ্ছা, এখানেও কাজ করে নাই, তার মানে কি কাজ করতেছে না, কোনো একটা ফাইল লাগবে। আচ্ছা, একটু দেখাচ্ছি এখানে প্রবলেমটা কোথায়। সিএসএস ফোল্ডারে যান, দেখেন কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার আছে, দেখতেছি কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস, এর ভিতরে থাকার কথা।
এই যে ফর্ম ফাইল, না না এটা কাজ করতেছে, এটা কেন কাজ করবে না, এই যে কাজ করে। এটা দিয়ে শুধুমাত্র ওই বাটনটাকে আর কি এরকম বানায় ফেলবে আর কি, মানে বাটনটা ঠিক এই জায়গায় বসে যাবে, বুঝতে পারছি? ওইটা করার জন্য আমরা এই কাজটা করতেছি। আমরা তাহলে ওই সিএসএস ফাইলটা কল করতে হবে এই কাজটা করার জন্য। কম্পোনেন্টস ফর্ম ফাইল ডট সিএসএস। আচ্ছা ফর্ম ফাইলের মিনিফাইড ভার্সন আছে, ফর্ম ফাইল ডট মিন ডট সিএসএস। এই যে হয়ে গেছে, আগেরটা বাদ দিয়ে দেন তাহলে। কাজ করছে? আপনি যদি চান শুধু একটা বাটন, যে বাটনের মধ্যেই কি ক্লিক করার পরে আপলোড করা যাবে, এক্সট্রা আমরা যদি নর্মালি ইনপুট টাইপ ফাইল রাখি, ওইখানে একটা বাটন আসে দেখতে খুব খারাপ, প্লাস ডান পাশে লেখা থাকে আপলোড সামথিং, এই টাইপের কিছু। দেখেন নো ফাইল সিলেক্টেড এরকম একটা কথা লেখা থাকে, জিনিসটা দেখতে সুন্দর না, ঠিক আছে? এই জন্যই কি আমরা স্টাইল করার জন্য এভাবে ইউজ করতেছি। ইউকে ফর্ম ফাইলের ভিতরে বাটনও রাখবো, ইনপুট টাইপ ফাইলও রাখবো। এই বাটন না রেখে যদি এ ট্যাগও রাখেন সমস্যা নাই। বুঝি নাই, রাইট। ফর্ম পাসওয়ার্ড আপনি যদি চান এখানে শো হাইড এরকম অপশন থাকবে, অনেক জায়গায় দেখবেন যে শো হাইড অপশন থাকে। এটা যদি তৈরি করতে চান আপনাকে ইউকে ফর্ম পাসওয়ার্ড টগল এই নামে একটা ক্লাস রাখতে হবে, এরকম রাখার জন্য যাতে ডান পাশে চলে যায়, আর এটাতে ক্লিক করলে যাতে এটার টাইপটা চেঞ্জ হয় এই জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা ইউকে ফ্রম পাসওয়ার্ড, মানে বহুত কাহিনী। ইউকে ফর্ম পাসওয়ার্ড, তার ভিতরে কি ইনপুট রাখতে হবে, মানে বাম পাশে টোটাল ইনপুটটা এটা রাখতে হবে, ইনপুট পাসওয়ার্ড। ওকে, তারপরে কি রাখতে হবে, কি রাখতে হবে, একটা ডিভ রাখতে হবে। ডিভের ভিতরে ক্লাসের নাম কি, আচ্ছা এদের নামের নামগুলো মনে রাখার একটু টাফ। ইউকে ফর্ম পাসওয়ার্ড টগল, এই ক্লাসটা অ্যাড করলেই কাজ করবে না, এই ক্লাসটা অ্যাড করলে কাজ হবে শুধুমাত্র ডান পাশে অ্যাড হবে আর কি, এই পাশে অ্যাড হবে, কিন্তু অ্যাড হইছে কেন হয় নাই? কারণ আমরা পাসওয়ার্ডের ক্লাসটা কল, সিএসএস ফাইলটা কল করি নাই। ইউকে পাসওয়ার্ড ডট মিন ডট সিএসএস, সরি ফর্ম পাসওয়ার্ড ডট মিন ডট সিএসএস, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সিএসএস ফাইল আর জেএস ফাইল করে রাখছে। আপনার ঠিক যেগুলো যেগুলো লাগবে সবগুলোকে কপি করে খালি একটা ফাইলে ঢুকাবেন, ঢুকাবে ফাইলটা কল করে দেবেন। কারণ এগুলো খুব বেশি বড় না, এটা ওপেন করলে বুঝতে পারবেন। ওপেন করেন, দেখেন খুব বেশি বড় না, জাস্ট কয়েকটা লাইন, দেখছেন? জাস্ট কপি করে কি একটা ফাইলে নিয়ে আসবেন সব, বুঝতে পারছেন? যেগুলো যেগুলো লাগবে ফাইল আপনার। ওকে, ফাইলের নাম কি, ফর্ম পাসওয়ার্ড ডট মিন ডট সিএসএস। একটু দেখেন কাজ করছে কিনা, ডানে আসছে। আচ্ছা কাজ করে নাই কারণ আমরা ওখানে কিছু লিখি নাই আসলে, লিখেন না, লেখার দরকার ছিল না আসলে। একটু দেখে তো এরা কি করছে এখানে। আচ্ছা এখানে আবার একটা অ্যাক্টিভিটি ইউজ করছে, ডাটা ইউকে ফর্ম পাসওয়ার্ড, এটা আমরা করি নাই। ডাটা ইউকে ফর্ম পাসওয়ার্ড এখানে শো লেখা থাকতে হবে আর কি, মানে নর্মালি ডিফল্ট অবস্থায় কি শো করবে এখানে, ঝামেলার জিনিস মনে হচ্ছে। আবার দেখাচ্ছি এখানে কি ক্লাস ইউজ করতে হবে, ইউকে ফর্ম পাসওয়ার্ড, নিজে ভিতরে কি দিতে হবে, ইনপুট নিতে হবে, সাপোজ টেক্সট, সরি পাসওয়ার্ড। এখানে একটা ভ্যালু দিবেন,
ডিফল্ট ভাবে কি শো করানো থাকবে, কি এটা না দিলেও চলবে, সমস্যা নাই, এটা না দিলেও কি চলবে। এরপর একটা লিঙ্ক নেবেন, এখানে হ্যাশ দেন, লিঙ্কের মধ্যে একটা ক্লাস দিতে হবে, ক্লাসের নাম কি ইউকে ফর্ম পাসওয়ার্ড টগল, অ্যাট্রিবিউটের নাম কি, ক্লাসের মধ্যে টগল লেখা আছে, অ্যাট্রিবিউটের নাম কি ডাটা ইউকে ফর্ম পাসওয়ার্ড, ডাটা ইউকে ফর্ম, প্রচুর কাহিনী করছে। আচ্ছা শো কথাটা লিখে দেন, এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ তখনই হবে যখন জেএস ফাইলটা কল করা থাকবে। ফর্ম পাসওয়ার্ড মিন ডট জেএস, না এটা তো লিখলে তো নর্মালি পাসওয়ার্ড টাইপ দেওয়া আছে ওরকমই থাকবে, কাজ করবে না, জেএস ফাইলটা কল করা হয়নি। নাম কি ফর্ম পাসওয়ার্ড, এবার লিখেন, শোতে ক্লিক করেন, সুন্দর কাজ করতেছে, আবার হাইডে ক্লিক করেন, হাইডে গেছে। হাইটটা অটো চলে আসে। আচ্ছা ফর্মের আর যেগুলো আছে বুঝতেই পারতেছেন, জাস্ট অ্যাট্রিবিউট অ্যাড করব, ক্লাস অ্যাড করব আর ফাইলটা অ্যাড করে দেব, শেষ। চলে আসে লাইট বক্স, এটা খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা জিনিস, ক্লিক করেন, এই জায়গার মধ্যে একটা ইমেজ শো করবে, ইমেজ না যা শো করে দিচ্ছেন তাই শো করবে আর কি, এটাকে বলা হয় কি লাইট বক্স। বুটস্ট্র্যাপে কি হিসেবে দেখছিলাম, বুটস্ট্র্যাপে এটার নাম কি ছিল, মডেল নাম ছিল আর কি, মডেল বা মডেল, ঠিক আছে, লাইট বক্স। তো এই যে একটা ছবিতে ক্লিক করার পরেও কি আসতেছে, এই ছবিতে ক্লিক করেন আসতেছে, এই ছবিতে ক্লিক করেন আসতেছে, আবার একটা স্লাইডও অ্যাড করা আছে, মানে হচ্ছে গ্যালারি আকারে অ্যাড করা আছে। কিভাবে কাজ করতে হয় দেখেন, খুব ইজি, অত কঠিন কিছু না। অন্য যেগুলো অনেক কঠিন লাগছে এটাকে কঠিন লাগবে না আপনার। এখানে মেইনলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ ফার্স্টে শো করাইতে হবে, মানে যেটা শো করায় রাখবেন। সাপোজ আমি ইমেজ শো করাইতে চাচ্ছি না, একটা লিঙ্ক শো করাইতে চাচ্ছি, লিঙ্কে ক্লিক করলেই পপ আপটা ওপেন হবে। তো লিঙ্কে ক্লিক করার জন্য হ্যাশ দিয়ে রাখেন, এখানে লিখেন ক্লিক হিয়ার, আর এই যে এইটা মানে ক্লিক করলে কোন ইমেজটা ওপেন হবে সেটা লিঙ্কটা থাকবে এইচআরইএফ এর মধ্যে। আমাদের এখানে কোন ইমেজ আছে ছিল, আচ্ছা সাইকেল ডট জেপিজি নামে একটা আছে, সাইকেল ডট জেপিজি, দেখি কাজ করে কিনা, কাজ করছে, ওকে। এখন পপ আপ হিসেবে ওপেন হবে এই, বা লাইট বক্স হিসেবে ওপেন হবে, এই কাজটা কিভাবে করব আমরা? এটা করার জন্য আমাদের এইখানে জেএস ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস এর ভিতরে লাইট বক্স নামে একটা ফাইল আছে, লাইট বক্স ডট মিন ডট জেএস। আপনি যদি চান একটা প্রজেক্টে শুধু লাইট বক্স ইউজ করবেন, অন্য কিছু ইউজ করবেন না, তাহলে কি এই ফাইলটা কল করে দিলেই চলবে। রাইট, ফার্স্টে যে কোয়েরিটা কল করব, তারপরে ইউআই কিট লাগবে না, ইউআই কিট ডট মিন ডট জেএস লাগবে না, জাস্ট এটা হইলেই চলবে। হ্যাঁ, তারপরও একটু ট্রাই করা দরকার, দেখি, মানে আমার লজিক অনুযায়ী কাজ করার কথা না। ডিপেন্ডেন্সি যে করে ডিপেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু যে করে ইউআই এর ডিপেন্ডেন্সি থাকাটা স্বাভাবিক, আবার অস্বাভাবিকও বলা যায়, যেহেতু ফাইলটা আলাদা, ঠিক আছে। ওকে, আমরা এখানে কল করি কি লাইটবক্স ডট মিন ডট জেএস, আর তাহলে এখানে কিছু না কিছু দিতে হবে যার মাধ্যমে প্রুফ হবে যে এটা একটা লাইট বক্সের লিঙ্ক। এখানে ডাটা ইউকে লাইট বক্স নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ডাটা ইউকে লাইট বক্স, শেষ। রিলোড দেন, ক্লিক করেন। এখন আমরা ডিপেন্ডেন্সি যদি থেকে থাকে চেক করি, যে কোয়েরি ছাড়া বাকি যতগুলো ফাইল আছে সব বাদ দিয়ে দিই, জাস্ট যে কোয়েরি আর কি লাইট বক্স। এটাতে ক্লিক করে যদি কাজ না করে স্বাভাবিক হওয়ার কথা, যদি ডিপেন্ডেন্সি থাকে, ডিপেন্ডেন্সি না থাকলে কাজ করবে।
কাজ করে না, তার মানে ইউআই কিটটা লাগবে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, যদি ওরা ইউআই কিটের ডিপেন্ডেন্সি না দিত অনেক ভালো হতো, বাট দিয়ে রাখছে। তার মানে কি আমাদের ইউআই কিট ডট মিন ডট জেএসটা কল করাইতে হবে, আর এই জিনিসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, এই ফাইলটার উপরে। বাট যদি আমি হইতাম তাহলে রাখতাম না, কারণ হচ্ছে অনেকে হইতে পারে না শুধু এটা ইউজ করবে, এগুলো ইউজ করবে না, না রাখাই উচিত ছিল আর কি। ওদের লজিক কি আমি বলি, ওদের লজিক হচ্ছে তুমি যদি খালি লাইট বক্স ইউজ করো তাহলে তো ইউআই কিটের নাম তোমার মনে থাকবে না। ঠিক আছে, ওদের ফ্রেমওয়ার্কের নাম ইউআই কিট, সো ইউআই কিটের নামটা মনে রাখার জন্যই কি এখানে ডিপেন্ডেন্সি রেখে দিচ্ছে। কাজ করে, এখানে একটা ক্রসও চলে আসছে। আচ্ছা, স্লাইড করাটা অত কঠিন কিছু না, আপনাকে জাস্ট কয়টা লিঙ্ক তৈরি করতে হবে এখানে। ঠিক আছে, আপনাকে কয়টা লিঙ্ক তৈরি করতে হবে, এক একটাতে এক একটা ইমেজ শো করাবেন। সাপোজ আমি একটাতে করলাম সাইকেল, একটাতে অ্যানাদার ডট জেপিজি, আবার সাইকেল, আবার অ্যানাদার ডট জেপিজি, আবার সাইকেল, মানে বিভিন্ন ইমেজ আপনি লিঙ্ক করাইলেন আর কি, সবগুলোকে লাইট বক্সে শো করাচ্ছেন। ঠিক আছে, রিলোড দেন, এই যে অনেকগুলো লিঙ্ক, এটাতে ক্লিক করলে কি ওপেন হবে, এটা, এটাতে ক্লিক করলে কি ওপেন হবে, এটা, এটাতে ক্লিক করলে কি ওপেন হবে, এটা, এই তো। আচ্ছা, আপনাকে জাস্ট এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে এক্সট্রা, না সরি, গ্রুপ অ্যাড করতে হবে, একটা কি অ্যাড করতে হবে, গ্রুপ, মানে অপশন অ্যাড করতে হবে প্রত্যেকটা লাইট বক্সের পরে, ইকুয়াল ইনভার্টেড কমা, এই প্রত্যেকটার ভিতরে আবার কি গ্রুপ, একটা গ্রুপের নাম দেন প্রত্যেকটার ভিতরে। সাবলেম টেক্সটে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমি দেখেন এই যে ডানে যাচ্ছি, সব একসাথে ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, নোটপ্যাড এটা নাই, নোটপ্যাড প্লাস প্লাসে এটা নাই আর কি, ওই নর্মাল সিস্টেম অ্যাক্টিভেট করাই থাকে, কন্ট্রোল ধরে খালি ক্লিক করছি, গ্রুপের নাম দিলাম সাপোজ আমরা। এবার ক্লিক করেন, দেখেন এবার আসার কথা কিন্তু আসে নাই, কিছু একটা মিসিং হয়েছে মনে হয়। কাজ করার কথা লজিক্যালি। গ্রুপ ওয়ান, বুঝলাম না। এখানে খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে কালো কালো একটা ইমেজ, ক্লিক করেন, এটা নেক্সট দিলে কোনটা আসতেছে, এটা আসতেছে, সবগুলো লিঙ্ক করানো থাকতে হবে। ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে কন্টেন্ট না দিলে তো আর শো করবে না, বাট এইভাবে দিতে হবে। আচ্ছা, গ্রুপ দিলে কাজ করার কথা ছিল, কিছু একটা স্পেলিং মিস্টেক হয়েছে আমাদের, ডাবল কোটেশন গ্রুপ আমরা, কাজ করার কথা। আচ্ছা, আমরা মাই গ্রুপ বা গ্রুপ কথাটা উল্লেখ করি, গ্রুপ ওয়ান, এবার কাজ করছে। লাইট বক্সের কোনো সিএসএস ছিল কিনা দেখা দরকার। আচ্ছা, এখানে লাইট বক্স নামে কোনো ফাইল নাই সিএসএস এর মধ্যে, তার মানে নর্মালি কাজ করার কথা ছিল। হুম, আমি তাকে স্যার ভয় চলে গেছি। আচ্ছা, এটা কাজ করাটা স্বাভাবিক ছিল, কাজ না করাটা অস্বাভাবিক ছিল, তারপরে কাজ করতেছে না। কোনটা কথা বলতেছেন? বুঝলাম না। করলাম।
ওদের এখানে ঠিকই গ্রুপ 1 লেখা ছিল। না না, এখানে মাই গ্রুপ লেখা না, সব জায়গায় গ্রুপ 1 লেখা। আচ্ছা রাইট, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটা আমার চোখে পড়ে নাই, সেটা হচ্ছে আপনার একটু নিচে আসেন, ডাটা লাইট বক্স টাইপ। ডাটা লাইট বক্স টাইপ ইমেজ, একটু নিচে আসেন, যে ডাটা লাইট বক্স টাইপ ইমেজ। এখানে কমন একটা নাম রাখতে হবে, প্লাস একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সম্ভবত ডাটা লাইট বক্স টাইপ। ওকে, আসে না। আমি ড্যাম শিওর এদের এটা কপি করে দিলেও আসবে না। রাইট, না শেখার আগ্রহ চলে যায় ভুল কথা, বোরিং লাগে আর কি। দুইটা কাজ করলে বুঝতে পারবো, বাকিগুলো কাজ করবে। ওকে, এটা তো আসে না। তার মানে আমাদের ফাইলের মধ্যে কিছু একটা মিসিং হয়েছে, হইতে পারে অন্য একটা জেএস ফাইল আছে এখানে। টেনশনে কিছু নয়, আপনি যখন দেখতেছেন যে এখানে কাজ করতেছে না। না, এটা হচ্ছে আপনার লাইট বক্স স্লাইডার, এটা নর্মাল স্লাইডার না। ঠিক আছে, আরেকবার দেখি লাইট বক্সের কয়টা ফাইল, দুইটাই। আচ্ছা, এটা আপাতত স্কিপ করি। ঠিক আছে, আপনারা বাসে গিয়ে দেখেন, নিজেরা ট্রাই করে দেখেন। যদিও কাজ করার কথা না, যেহেতু এখানে কাজ করে নাই, তারপরে দেখেন। অটো কমপ্লিট, অটো কমপ্লিটটা আমি বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। ক্লিক করার পরে একটা সাজেশন আসবে আর কি। সাপোজ এ দিলাম, আসে নাই। বি দিলাম, আসে নাই। জেড দিলাম, আসে নাই। এম দিলাম, আসে নাই। এন দিলাম, আসার কথা। তো দেখি আরেকবার রিলোড দিই। বসে হ্যামবার্গ ইউজ, মানে হ্যামবার্গ টাইপ করার জন্য আমি এইচ টাইপ করলাম, এম টাইপ করলাম। আচ্ছা, এখন আসছে, অনেক টাইম লাগে আর কি। আসলে এত কিছু টাইপ করতে হবে না, এইচ লেখেন, একটু ওয়েট করতে হয় আর কি। অটো কমপ্লিটে একটা লিখলে আসার কথা, বাট এখানে মনে হচ্ছে অনেক লিখতে হবে। হ্যাম, এবার আসছে। বাট নর্মালি যে কোয়ারিতে আমরা যে অটো কমপ্লিটটা শিখবো, এখানে একটা দিলেই চলে আসবে। এখানে এন দিলে আসতেছে না, ই দিলে আসতেছে না, ডাব্লিউ দিলে আসতেছে না, তিনটা দিলে আসে। তাও আবার সব আসতেছে। আচ্ছা, এখানে আসলে যাই লিখি তারপরেই আসতেছে সব। হাবি জাবি দিলেও আসবে। এদের জ্যাসন ফাইলে প্রবলেম আছে। আমি এখানে লিখি, সাপোজ আমি, সব আসতেছে। হলো না তো। আচ্ছা, আসলে ওরা সাজেশন হিসেবে ইউজ করতেছে এটা। সেটা হচ্ছে আপনি যদি লেখেন কিছু একটা, যেমন এখানে আপনি কিছু সাবমিট করতে চাচ্ছেন, আমি ভালো আছি, তো ওরা বলতেছে এটা সাবমিট করা যাবে না, আপনাকে এখান থেকে চুজ করতে হবে, এটাই বুঝাইতেছে। বাট অটো কমপ্লিট বলতে আসলে বুঝায় আপনি এ লিখবেন, এ রিলেটেড ওয়ার্ডগুলো শো করবে। বি লিখবেন, বি রিলেটেড ওয়ার্ডগুলো শো করবে। আচ্ছা, এই জিনিসটা আমরা এখান থেকে দেখবো না। ঠিক আছে, এখান থেকে দেখাটা ঝামেলা, কারণ আমাদের এখন আবার জেসন ফাইল ইউজ করতে হবে। আর জেসন ফাইল ওটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। ডেট পিকারে চলে যাই আমরা।
ক্লিক করার পরে একটা কি আসতেছে, ক্যালেন্ডার আসতেছে। এখান থেকে আবার যখন সাথে ক্লিক করবেন দেখেন ডেটটা বসে গেছে। এই কাজটা করাটা খুব একটা কঠিন না। ইনপুটের মধ্যে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা ইউকে ডেট পিকার, এটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, ডাটা ইউকে ডেট পিকার। আপনি যদি ফরম্যাট চেঞ্জ করতে চান তাহলে এখানে ফরম্যাটের মধ্যে ডিডিটা পরে লেখেন, এমএমটা আগে লেখেন, ওয়াই ওয়াই মাঝখানে রাখেন, সমস্যা নেই। যেভাবে ফরম্যাটটা লিখবেন ওইভাবেই কাজ করবে। আর এখানে একটা ফাইল আছে, যে ফাইলটা আমাদের অ্যাড করতে হবে, ডেট পিকার ডট মিন ডট জেস, ওটা অ্যাড করবেন। প্লাস একটা সিএসএস ফাইল কল করতে হবে, এই যে ডেট পিকার ডট মিন ডট সিএসএস, এই দুইটা ফাইল কল করে, আমি টাইম নষ্ট করতেছি না আর কি। পারবেন না? পারার কথা। আচ্ছা, বাকিগুলোর মধ্যে এইচটিএমএল এডিটর এই জিনিসটা করাটা আপনাদের কাজ না, কারণ এখানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হয়। একটু খেয়াল করেন, এখানে বলছে আমাদের কোড মিরর নামের একটা ফাইল লাগবে, তারপরে মার্ক নামের ফাইল লাগবে, এরকম অনেকগুলো ফাইল কল করতে হয়। এই যে দেখেন অনেক ফাইল ডাউনলোড করে কল করতে হয়, তারপর এই জিনিসটা কাজ করে। এটা কি আসলে? এটা মানে হচ্ছে বাম পাশে আপনি এইচটিএমএল কোড লিখবেন, ডান পাশে এটা আউটপুট শো করবে, মানে জাস্ট লাইক আপনার কনভার্টার বা কম্পাইলার আর কি। মানে আপনি যদি এরকম একটা বক্স তৈরি করতে চান, এরকম একটা বক্স যেখানে বাম পাশে আপনি কিছু এইচটিএমএল কোড লিখবেন, ডান পাশে ওটার আউটপুটটা শো করবে। আচ্ছা করে দেখি, সাপোজ বি সামথিং, হ্যাঁ সাথে সাথে। এটা করার জন্য ওই ইউআই কিট ছাড়াও বহুত কোড আমাদের ডাউনলোড করতে হবে। কোড মিরর লাগবে, তারপরে মার্ক ডাউন লাগবে, ওভারলে লাগবে, এক্সএমএল লাগবে, জিএফএম লাগবে, অনেক ফাইল লাগবে, মার্ক লাগবে, আবার html.js নামে ফাইল লাগবে, html editor.js, অনেকগুলো ফাইল কল করার পরে কাজ করবে এটা। এই জন্য এটা আমরা আপাতত দেখতেছি না, স্লাইডারে চলে যাই। আচ্ছা স্লাইডার এই যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো আমরা ইউআই কিটের মাধ্যমে স্লাইডার অ্যাড করতে পারবো, যে ধরনের স্লাইডারগুলোতে একসাথে অনেকগুলো ইমেজ শো করে বা একসাথে অনেকগুলো পার্ট শো করে, এগুলোকে বলা হয় ক্যারুসেল স্লাইডার। কি বলা হয়? ক্যারুসেল স্লাইডার। যে স্লাইডগুলোতে একই সাইজের অনেকগুলো জিনিস পাশাপাশি পাশাপাশি শো করে, যেমন এই যে দেখেন এই একটা আইটেম, এই একটা, এই একটা, এই একটা, অনেকগুলা। এটা করার জন্য ওদের একটা ফাইল আছে এখানে স্লাইডার নামে, এই যে স্লাইডার ডট সিএসএস, স্লাইডার ডট মিন ডট সিএসএস আর কি। ওকে, আমরা তাহলে তখন ওই জিনিসটা খেয়াল করি না, এখানে স্লাইড শো ডট সিএসএস নামে একটা ফাইল আছে, এটার জন্যই কাজ করে নেই তখন। পপ আপ লাইট বক্স এই ফাইলের জন্য স্লাইড শো ডট সিএসএস, ওটা আসলে যে বানাইছে সে একটা ওয়েল ডকুমেন্টেড জিনিস বানায় নেই আর কি, চিন্তা করছে যে এগুলো বুঝবে সে বুঝে নেবে। এটা পপুলার না তো, এটা কেউ ইউজ করে না। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝায়। এটার চাই তো অনেক অস্থির অস্থির ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে। জাস্ট আমি কনসেপ্ট দিতেছি, শিখবেন কিভাবে, ঠিক আছে। জাস্ট আমি আইডিয়া দিলাম যে শিখবেন কিভাবে, খুঁজবেন কিভাবে। আপনারা যদি আপনারা ফ্রেমওয়ার্কের মধ্যে শুধু একটাই ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন আপনি মনে করেন চাচ্ছেন একটু ভ্যারিয়েশন তৈরি করতে, না আমি বুটস্ট্র্যাপ ভালো লাগতেছে না, বোরিং, অন্য কিছু ইউজ করবো, সেক্ষেত্রে ইউআই কিট ইউজ করতে পারেন। আপনার কাছে ইউআই কিটও বোরিং লাগে, সেক্ষেত্রে ইয়াহুর একটা ফ্রেমওয়ার্ক আছে, এটার নামটা বারবার ভুলে যাই, ইয়াহু সিএসএস ফ্রেমওয়ার্ক। পিওর সিএসএস, ঠিক আছে। আবার ওয়াই ইউআই লাইব্রেরি এই নামেও একটা ফ্রেমওয়ার্ক আছে আর কি, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, অনেক। এক একটা ডিজাইন এক এক রকম। অস্থির বলতে আসলে আমার কাছে অস্থির লাগছে, আপনাদের কাছে নাও লাগতে পারে, বুঝতে পারছি। আর প্রত্যেকটার মধ্যে ইউনিক কিছু থাকে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের মধ্যে কি কিছু ইউনিক জিনিস থাকে যার জন্য ওগুলো বিখ্যাত। যেমন ইউআই কিটে এমন কিছু জিনিস আছে যেগুলো আবার বুটস্ট্র্যাপে নাই, বুঝতে পারছি। ওকে, আপনাদের জাস্ট আমি সিস্টেমটা দেখাচ্ছি, শিখবেন কিভাবে। আমি যদি বলি ইউআই কিট এমনি এমনি ইউজ করতে হয় শিখেন, তাহলে বুঝবেন না যে অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো তো কেউ আমরা শিখিয়ে দিবেন, ওগুলো শিখবো কিভাবে। ঠিক সেম ভাবে ডাউনলোড করতে হবে, খুঁজতে হবে কি কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কি কি ফাইল অ্যাড করতে হবে, খুঁজে খুঁজে বাইর করতে হবে। কারণ
আপনি যখন কারো কাছ থেকে কিছু শিখতে পারবেন না, একটা জিনিস আপনি কারো কাছ থেকে শিখতে পারতেছেন না, নিজেই শিখতে চাচ্ছেন, দ্যাট টাইম খুঁজতে হবে। আচ্ছা, স্লাইডার অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট একটা ডিভের মধ্যে রাখতে হবে এটাকে। স্লাইডার অ্যাড করার জন্য আমাদের একটা ডিভের মধ্যে রাখতে হবে। আপনি যতগুলো আইটেম রাখতে চাচ্ছেন ততগুলো আইটেমকে একটা কন্টেনারের মধ্যে রাখতে হবে। ইউকে স্লাইডার কন্টেইনার, এটা না রাখলেও চলবে হোপফুলি, ঠিক আছে? ইউকে স্লাইডার কন্টেনারটা না রাখলেও চলবে, আপাতত রাখতেছি আমি স্লাইডার কন্টেইনার। আচ্ছা, এর ভিতরে আপনাকে আইটেমগুলো অ্যাড করার জন্য ইউএলএলআই ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ইউএলএলআই ইউজ করতে হবে। কি প্রবলেম? ওনার পায়ে চুলকে দিচ্ছে, আপনি চুলকে দিচ্ছেন নাকি? আচ্ছা, আমরা 4টা এলআই ইউজ করলাম। এখন এর ভিতরে কি বসবে? এর ভিতরে আপনি যা খুশি বসাতে পারবেন। আপনি এখানে সংখ্যা বসান, এখানে কন্টেন্ট বসান, এখানে ইমেজ বসান, টোটালি আপনার ব্যাপার, ঠিক আছে? আপনি এখানে কি বসাবেন এটা আপনার ব্যাপার। আমি এখানে 4টা ইমেজ বসাচ্ছি। সার্চি images slash cycle.jpg। এই যে 4টা বসে গেছে। এখন এগুলো স্টাইল কখন পাবে? যখন আমরা সিএসএস এ ক্লাসটা বসাবো, ইউকে স্লাইডার এই ক্লাসটা বসাবো যখন, তখন ওই ক্লাসটা পাওয়ার মাধ্যমে স্টাইলটা পাবে, ইউকে স্লাইডার। কাজ করার কথা, কিছু একটা মিসিং। আচ্ছা, আমরা সিএসএস ফাইলটা কল করি নাই। slider.css নামে একটা ফাইল ছিল, এই যে slider.min.css। ওকে, এবার রিলোড দেন। কাজ করার কথা, কাজ করছে, ঠিক আছে? কি কাজ করছে? জাস্ট আমাদেরকে ইউকে গ্রিড উইথ আইটেম এটা ছাড়াই শো করার কথা ছিল। কিছু একটা সমস্যা। ডাটা ইউকে স্লাইডার এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট তখনই কাজ করবে যখন জেএস ফাইলের, মানে জেএস ফাইলটা কল করা থাকবে। কত কাহিনী। slider.min.js। অ্যাট্রিবিউট অ্যাড করে নেই। ডাটা ইউকে স্লাইডার শো করতেছে। ইমেজগুলো বড় অনেক, ঠিক আছে? ইমেজগুলো কি অনেক বড়, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এই যে কাজ করতেছে কিন্তু, তাই না? কাজ করতেছে কিন্তু, দেখেন ইমেজগুলো যদি আমরা ছোট করে দিই, আমাদের স্লাইডার, আমাদের এভাবে না করে ক্লাস দিয়ে ছোট করা যাবে, সমস্যা নাই। একটু খেয়াল করেন, এই জায়গার মধ্যে যদি আমরা ক্লাস অ্যাড করি একটা ইউকে উইথ মিডিয়াম 1/3, তাহলে 3/1 শো করবে সবগুলা। এলআইগুলো তখন 3/1 পাবে। ক্লাসে কি ভুল আছে? ইউকে গ্রিড উইথ, আচ্ছা তিনটা পাচ্ছে। যদি আমরা 1/4 ইউজ করি 4টা পাবে। এখন কথা হচ্ছে এখানে তো ওই যে ক্লিক করলে যে চেঞ্জ হবে এই জিনিসটা তো থাকা দরকার, তাই না? আচ্ছা, ওই জিনিসটার জন্য ওরা নেভিগেশন ইউজ করছে। আচ্ছা, এই দুইটা এক্সট্রা অ্যাড করছে, ওটা অটো আসে না, ওগুলো এক্সট্রা অ্যাড করতে হয়।
আচ্ছা, দুটো কপি করি আপাতত। এটা আমি তখনই বুঝিয়ে দিছিলাম এই ক্লাসগুলো আর অ্যাট্রিবিউটগুলো অ্যাড করলে কাজ করে। বাইরেই রাখি, সমস্যা নাই, বাইরেই রাখি, দেখি অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়েছে? হয় নাই, কারণ এগুলোর বাইরে আবার ইউকে স্লাইড নেভ পজিশন, প্রচুর ক্লাস, প্রচুর অ্যাট্রিবিউট। মুখস্থ করতে পাগল হয়ে যাবেন। আসছে? আসে নাই তাহলে আর কি, তাহলে এরা যদি ডকুমেন্টেশনটা ঠিক মতো লেখে নেই, আমরা ইন্সপেক্ট করে দেখি একটু, ঠিক ইন্সপেক্ট করে দেখি। ইউকে স্লাইড নেভ পজিশন, হ্যাঁ বাইরে হবে, রাইট বাইরে হবে। না ওটা দিচ্ছি আমি। এই ক্লাসটা হবে ডাটা ইউকে স্লাইডারের বাইরে, আর এইগুলো শেষ হওয়ার পরেই আবার ডিপ শেষ করতে হবে। ওকে, স্লাইডারটার বাইরে আমরা ঠিকই লিঙ্কগুলো করাইছি, কিন্তু পুরো জিনিসটা আবার ইউকে স্লাইড নেম পজিশনের মধ্যে রাখতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার সিএসএস ফাইল আছে এখানে একটা, স্লাইড নেভ নামে একটা সিএসএস ফাইল আছে। আচ্ছা এটাই লাস্ট, এরপরে আর একটাও দেখাচ্ছি না আমি। রিলোড দেন, আসছে, এবার আসছে। জাস্ট কাজ করানোর জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে? ওই জিনিসটাকে কাজ করানোর জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে ডাটা ইউকে স্লাইডার, না না সরি, ডাটা ইউকে স্লাইডার আইটেম। এখানে সব আমাদের লাগবে না, আপনি যতদিন কাজ করবেন দেখবেন কি এখানের মধ্যে স্পেসিফিক কিছু জিনিসপত্র আপনার লাগে, বাকি সব লাগে না, বাট আমাদের জানা থাকা উচিত, এজন্য জেনে রাখবেন। যেমন আমি লাইফে এই জিনিসগুলো নিয়ে কখনো কাজ করি নাই। রিয়েক্ট জেস, সরি অ্যাঙ্গুলার জেস নিয়ে কাজ করা হয়েছে, তারপর হচ্ছে আপনার নোট জেস, এগুলো নিয়ে তেমন একটা কাজ করা হয় না, বাট এগুলো আমি পারি। পারি কেন? পারি এই জন্যই যে শিখে রাখি, পরবর্তীতে যদি কখনো লাগে তখন কাজে লাগাবো। কিন্তু আমার কোনো একটা সময় একটা প্রজেক্ট আসছে, বা আমার কাছে মনে হচ্ছে আমার এই জিনিসটা ছাড়া আমি ইউজ করতে পারবো না, এটা বানাইতে পারবো না, দ্যাট টাইম আমার মাথায়ও আসবে না যে এই জিনিসগুলো রিয়েক্ট জেস দিয়ে বানাইতে হয়, তাই না? তো শিখে রাখলে আপনি বুঝতে পারবেন এটা তাইলে ওটা দিয়ে বানাইতে হয় যেটা আমি শিখছিলাম। সবই যে কাজে লাগবে তা না, শিখে রাখা উচিত। ওকে, এখানে অ্যাট্রিবিউট অলরেডি ইউজ করা হয়েছে, ডাটা ইউকে স্লাইডার আইটেম, বাট কাজ করে না কেন? হ্যাশ দেই, কাজ করে? করে না, এখানে আবার মনে হয় আরো জিএস ফাইল আছে। বাদ দিয়ে দেই, ঠিক আছে? এখানে খোঁজাখুঁজি করতে বিরক্ত লাগতেছে। আপনারা বাকি যতগুলো জিনিসপত্র আছে এগুলো খুব ভালো মতো দেখেন। এখানে প্যারালাক্সের অপশনও আছে। প্যারালাক্স বলতে কি বুঝায় একটু খেয়াল করেন। এই যে দেখতেছেন একটা ইমেজ, আমি যখন নিচে নামাচ্ছি কোনো চেঞ্জ আসতেছে? দেখছেন? ভিতর থেকে আসতেছে। দিস ইজ কল্ড প্যারালাক্স। একটু নিচে আসেন, দেখেন ভিতর থেকে আসতেছে। তারপর দেখেন এগুলা কিন্তু একটু উপরে আসছে, নিচে নামতেছে, নিচে নামার পর নিচে নামতেছে, দেখেন। যে করে প্লাগইন দিয়ে করা যাবে খুব ইজিলি। আচ্ছা আমরা এখান থেকে না দেখে সব প্লাগইন দিয়ে দেখবো আপাতত। বাট এখানে টুল টিপটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি দেখাচ্ছি না, আপনারা দেখেন, ঠিক আছে? এটা আপনাদের লাগবে, যেমন এই যে হোভার করলে উপর দিকে আসতেছে। আচ্ছা আমরা তাহলে ইউআই কিটের এখানে সমাপ্তি। ইউআই কিটের যা যা বাকি আছে এগুলো খুব ভালো মতো অ্যানালাইসিস করেন। কেউ কিছু বলছেন?
যেটা আপনার ভালো লাগে আর কি। আপনারা টুল টিপটা তখনই বুঝবেন আপনার শেষ যখন আপনি একটা পিএইচডিটা এস্টিমেল করবেন ইউআই কিট দিয়ে। ইউআই কিটটা তখনই বুঝবেন শেষ যখন দেখবেন আপনি ইউআই কিট দিয়ে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট বা একটা পিএইচডি ডিজাইন করতে পারতেছেন, পিএইচডিটা এস্টিমেল করতে পারতেছেন আর কি, করে আবার রেসপন্সিভ করতে পারতেছেন, তখনই বুঝবেন আপনি এটা পারেন। আদারওয়াইজ যদি চিন্তা করেন আমি তো এগুলো দেখছি, কোনো লাভ নাই। আর কাজ করার সময় বারবার ওয়েবসাইটে আসবেন না। আমি তো জাস্ট এতগুলো ক্লাস মাথায় নাই, এই কারণে বারবার দেখতে হচ্ছে। আপনারা কি করবেন, কিছু কিছু ক্লাসগুলো মনে রাখবেন যেগুলো পিএইচডিটা এস্টিমেল করার সময় লাগেই, ম্যান্ডেটরি, এগুলো মনে রাখার ট্রাই করবেন। যেমন ওই যে ইউকে গ্রিড, এগুলো মনে রাখার ট্রাই করবেন।